শুভেন্দু অধিকারী এবারে নির্বাচনে পাস না ধপাস সেটা নির্ভর করছে এমন কয়েকটা আসনের ওপর যে আসনগুলোর সঙ্গে এবার শুভেন্দু অধিকারী ডিরেক্টলি ইনভলভড, যে লোকসভা আসনগুলোতে ভোট হচ্ছে শুভেন্দু অধিকারীর দায়িত্বে। এই আসনগুলোতে যদি শুভেন্দু অধিকারী অর্থাৎ বিজেপি জিততে পারেন তাহলে তো খুব ভালো কথা, শুভেন্দু অধিকারী পাস। কিন্তু বিজেপি যদি হেরে যায় তাহলে সেই বিজেপি প্রার্থীদের উপরে হারের দায়িত্ব যতটা না বর্তাবে তার থেকে বেশি বর্তাবে শুভেন্দু অধিকারীর ওপর। কারণ দেখুন, শুভেন্দু অধিকারী এখন বিরোধী দলনেতা। এর আগে যখন দিলীপ ঘোষের দায়িত্বে বিজেপি ছিল, যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন বিজেপির, সেই আমলেই কিন্তু বিজেপির সব থেকে বড় ঘটনাটা ঘটেছে পশ্চিমবঙ্গে। লোকসভা এবং বিধানসভার ক্ষেত্রে সব থেকে বেশি আসন এখনো পর্যন্ত তারা পেয়েছেন দিলীপ ঘোষের আমলে। এইবার দিলীপ ঘোষ সেই দায়িত্বে নেই, সুকান্ত মজুমদার আছেন সেই দায়িত্বে, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে একটা বড় দায়িত্ব তুলে নিয়েছেন। এইবারে কিন্তু নির্বাচনে তাদের শুধুমাত্র লক্ষ্য এটা নয় যে যে কটা আসনে তারা জিতেছিলেন সে কটা ধরে রাখা, তারই সঙ্গে এবার আসনের সংখ্যা বাড়ানো এবং যে আসনগুলোয় তারা আগেরবার জিতেছিলেন সেখানে মার্জিন বাড়ানো, এটাও কিন্তু তাদের দায়িত্বের মধ্যে পড়ে। অতএব শুভেন্দু অধিকারী ব্যক্তিগত পরিসরে পাশ করছেন না ধপাস হচ্ছেন সেটা নির্ভর করবে হাতে গোনা 5টা আসনের উপর। এর মধ্যে রয়েছে মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঝাড়গ্রাম, পুরুলিয়া, অর্থাৎ বুঝতেই পারছেন জঙ্গলমহলের একটা অংশও কিন্তু এখানে রয়েছে। দেখুন, শুভেন্দু অধিকারীকে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী যে রাজনৈতিক আগ্রাসন পশ্চিমবঙ্গে তার প্রতীক হিসেবে সামনে তুলে ধরেছেন, কিন্তু যে মেঘ গর্জায় সেই মেঘ কতটা বর্ষায় সেটা বোঝার মাপকাঠি খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি বুঝতে পারা যাবে। যেমন আপনি যদি প্রথমেই তমলুকের কথা বলেন, তমলুক নিয়ে এর আগে আমরা অলরেডি একটা পর্ব করেছি, আপনারা না দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে রাখবো প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশনে। তমলুকে এবারে বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিও অন্য কোনো জায়গায় তাকে না দাঁড় করিয়ে নিয়ে এসেছে তমলুকে, এবং এখান থেকে যাতে তিনি রিস্ক ফ্রি ভাবে জিততে পারেন সেই দায়িত্বটাও কিন্তু রয়েছে শুভেন্দু অধিকারীর কাঁধে। তো এই তমলুক আসনে এর আগে 2016 উপনির্বাচন এবং 2019 যে লোকসভা নির্বাচন সেখানে জিতেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, কিন্তু তিনি জিতেছিলেন তখন তৃণমূল কংগ্রেসের টিকিটে। যাই হোক, এরপরে যে লোকসভা কেন্দ্র সেটা হলো কাঁথি। কাঁথিতে 2009 থেকে 2019 পর্যন্ত বারবার 3বার সাংসদ হয়েছেন শিশির অধিকারী। এবার শিশির অধিকারী নয়, কাঁথিতে দাঁড় করানো হয়েছে শুভেন্দু অধিকারীর আরেক ভাই সৌমেন্দু অধিকারীকে। এখানে একটা কথা কিন্তু বলতেই হবে, এই যে শুভেন্দু অধিকারী সারাদিন পিসি ভাইপো করেন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে, আর উল্টো দিকে এই সমস্ত লোকসভা আসনগুলো মেদিনীপুরের, সেখানে তিনি বারবার নিজের ভাইদেরকে দাঁড় করান, এইটা কিন্তু একটা চমৎকার ব্যাপার। মানে শিশির অধিকারী নিজের দমে একজন মস্ত বড় নেতা হয়েছেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই, শুভেন্দু অধিকারীও তাই। কিন্তু এই দুই ভাই বাপ আর দাদার নাম ভাঙিয়েই খান, এছাড়া তাদের আর কোনো কাজ নাই। যাই হোক, এইখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যাকে প্রার্থী করা হয়েছে তিনি হলেন উত্তম বারিক। সেই উত্তম বারিক যিনি এখানকারই একটি বিধানসভার বিধায়কও বটে, এবং 2022-এ এই উত্তম বারিককেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে বসিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এখানে তুলে আনার একটা বড় কারণ এটাও ছিল যাতে 2 বছর ধরে তিনি এখানে একদম মাটি কামড়ে পড়ে থাকতে পারেন এবং অধিকারী গড়ে ভাঙন ধরাতে পারেন। কিন্তু 2 বছরের পরিশ্রম বা 2 বছর 2 দশকের ইতিহাসকে কি টলাতে পারবে? সেই উত্তর আমরা পেয়ে যাব খুব শিগগিরই। এরপর আমরা চলে আসছি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে, যেখান থেকে এর আগের বার জিতেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু দিলীপ ঘোষ এখন আর মেদিনীপুরে নেই, তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে, এবং দিলীপ ঘোষকে এই মেদিনীপুর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হিসেবে বলা হয়েছিল যে বিজেপি নিজে সার্ভে করে দেখেছে যে এইবার যদি মেদিনীপুরে দিলীপ ঘোষ দাঁড়াতেন তিনি জিততে পারতেন না, তাই পত্রপাঠ তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুরে, এবং বিজেপির তরফ থেকে এখানে দাঁড় করানো হয়েছে অগ্নিমিত্রা পালকে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে, অগ্নিমিত্রা পাল বলেছেন যে দিলীপ ঘোষকে আপনারা যত ভোটে জিতিয়েছেন, মানে অগ্নিমিত্রা পাল বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যেই বলেছেন, দিলীপ ঘোষকে আগেরবার আপনারা যত ভোটে জিতিয়েছেন আমাকে তার দ্বিগুণ ভোটে, দ্বিগুণ মার্জিনে জেতাতে হবে, আমি নিশ্চিত আমাদের মার্জিন দ্বিগুণ হবে। এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, বোঝাটা খুব মুশকিল যে যেখানে দিলীপ ঘোষ জিতবেন না বলা হচ্ছে সেখানে বিজেপিরই অগ্নিমিত্রা পাল দ্বিগুণ মার্জিনে জিতবেন নিশ্চিত, সেটা কি করে হচ্ছে? যাই হোক, এই অগ্নিমিত্রা পালকেও মেদিনীপুর থেকে কিন্তু জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর কাঁধে, এবং এইখানে শুভেন্দু অধিকারী শুধুমাত্র তার এই হাতের পাঁচ ধরে রাখার যে প্রেস্টিজ সেটা নয়, এর সঙ্গে আরও একটা প্রেস্টিজ জড়িয়ে আছে, কারণ এখানে একটা জবাবদিহির ব্যাপার রয়েছে। যদি দেখা যায় আলটিমেটলি যে এখানে অগ্নিমিত্রা পাল বিজেপির তিনি হেরে গেলেন, তাহলে কিন্তু সবার আগে বিজেপির অন্দর থেকে এই প্রশ্নটা উঠে আসবে, অগ্নিমিত্রা পাল তো হেরে গেলেন, দিলীপ ঘোষ এখানে দাঁড়ালে কি তাহলে জিততে পারতেন? তাহলে কি দিলীপ ঘোষকে শুধুই সরিয়ে দেওয়া হলো? শুধু ঠেলা হবে বলেই তাকে ঠেলে দিলেন যারা নতুন এসেছেন তারা? এই প্রশ্নটাও কিন্তু উঠবে। অতএব অগ্নিমিত্রা পালকে জিতিয়ে নিয়ে যাওয়ার একটা গুরু দায়িত্ব রয়েছে শুভেন্দু অধিকারীর কাঁধে।
তৃণমূল কংগ্রেসের এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জুন মালিয়া। এবার জুন মালিয়া এবং অগ্নিমিত্রা পালের ট্র্যাজেক্টরি কিন্তু আপনি দেখবেন বেশ সমান সমান। তারা দুজনেই নেত্রী হওয়ার একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন, দুজনেই বিধানসভা নির্বাচনে জিতেছিলেন, বিধায়ক হয়েছিলেন। কিন্তু এখানে আবার একটা কথা বলা উচিত, মেদিনীপুরের অন্তর্গত যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে এর আগের বার বিধানসভা নির্বাচনে একটা বাদ দিয়ে সবকটাই কিন্তু চলে গেছিল তৃণমূল কংগ্রেসের দিকে। 2019-এর তাদের রেজাল্টকে কিন্তু 2021-এ বিজেপি ধরে রাখতে পারেনি। এবার কি হয় সেটা দেখার বিষয়। তবে এখানে আরেকটা কথা বলতে হয়, এবারে দেখবেন নির্বাচনের এই চর্চায় জুন মালিয়ার নামটা কিন্তু সেভাবে উঠে আসেনি। অনেকেই বলতে পারেন এটা খারাপ জিনিস, তবে এটা ভালো ব্যাপারও বটে, কারণ অনেক সময় দেখা যায় নির্বাচনী প্রার্থীরা খবরে থাকতে গিয়ে জয়ী হতে পারেন না। এবং তারই সঙ্গে অবশ্যই বলতে হবে এই এলাকার যে দুজন প্রার্থী, মহিলা প্রার্থী যারা রয়েছেন অগ্নিমিত্রা পাল এবং জুন মালিয়া, তারা কিন্তু দুজনেই দুজনের দিকে এবারে সেরকমভাবে খুব একটা কাদা ছোড়াছুড়ি এখনো পর্যন্ত করেননি, খুব একটা কুৎসা এখনো তাদের মুখ থেকে শুনতে পাওয়া যায়নি। সিপিআই এর প্রার্থী হিসেবে এখানে দাঁড়িয়েছেন বিপ্লব ভট্ট, তার উপরে কিন্তু মার্জিন অনেকটাই নির্ভর করতে পারে। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া, শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের মধ্যে নিজের ক্ষমতা বিস্তার করছেন সেই সময় এইসব জায়গার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখ, কান, নাক, মুখ সবকিছু ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ওপরে এই দায়িত্ব পড়লো যে এই জঙ্গলমহলকে উদ্ধার করতে হবে, এখানকার পরিস্থিতি শুধরাতে হবে, ভালো ভালো জিনিসপত্র এখানে করতে হবে। তো যাই হোক, এই জায়গাটা পশ্চিমবঙ্গের এমন একটা চোরাবালি যে কিন্তু বারবার নিজের রং বদলেছে এবং কখন যে কে কোন রঙে কোথায় মিশে গেছে সেটা বোঝাটাও বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে। অত্যন্ত ভোলাটাইল জায়গা পলিটিক্যালি। এবং এইখানে আমার মনে আছে একজন সিনিয়র আমাকে অনেকদিন আগে বলেছিলেন যে দুমুঠো চালের এখনো যে কতটা দাম সেটা এই সমস্ত এলাকার প্রত্যন্ত গ্রামগুলোয় গেলে এখনো বোঝা যায়। ঝাড়গ্রামের কথায় যদি আপনি বলেন, ঝাড়গ্রাম খুব তাড়াতাড়ি নিজেকে পাল্টেছে একটা দীর্ঘ সময় ধরে নিজেকে না পাল্টানোর পরে। 1977 থেকে 2009 পর্যন্ত ঝাড়গ্রামে উঠত লাল পতাকা, তারপর দেখা গেল 2014-তে একেবারে বদলে গেছে, সেটা সবুজে। তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হলো, কিন্তু তারপরেই 5 বছরের মধ্যে দেখা গেল আবার সিদ্ধান্ত বদল এবং 2019-এ দেখা গেল ঝাড়গ্রাম জোড়া ফুল ছেড়ে বেছে নিয়েছে পদ্ম ফুলকে। কিন্তু তার 2 বছরের মাথায় 2021-এই আবার এখান থেকে এলো অন্য রঙের সংকেত এবং দেখা গেল তৃণমূল কংগ্রেস রীতিমতো সুইপ করেছে ঝাড়গ্রাম। কিন্তু এইবার 2024-এ কি হবে সেটা অবশ্যই দেখার বিষয়। দেখুন, এই ঝাড়গ্রাম এলাকাতে কিন্তু বিজেপির একটা আউটরিচ প্রোগ্রামও হয়েছে বড়সড়। তারা নিজেদের সংগঠন বাড়িয়েছে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে আদিবাসীদের মধ্যে তারা নিজেদের বিস্তার করেছে, আদিবাসীদের শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এই সমস্ত কিছু কাজকর্ম তারা করেছে এবং রাজনৈতিকভাবে নিজেদেরকে কিন্তু এখানে শক্তিশালী করেছে। এবার তারা সেটা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার বিষয়। আগেই বললাম অত্যন্ত ভোলাটাইল জায়গা, এই দোলাচলের মাঝখানে এইবার যদি বিজেপি জিততে না পারে তাদের চাকা কিন্তু এখানে ঘোরা অনেকটাই বন্ধ হয়ে যাবে। ঝাড়গ্রামে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন সদ্য সরকারি চাকরি থেকে ইস্তফা দেওয়া চিকিৎসক প্রণত টুডু এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে সাঁওতালি সাহিত্যিক কালীপদ সরেন। এই দুজনেই নির্বাচনী প্রার্থী হিসেবে আনকোড়া হলেও দুজনের মধ্যে একটা মিল আছে, আর সেটা হচ্ছে একটা স্বচ্ছ ভাবমূর্তি। দেখুন, এখানে লড়াইটা দুটো মানুষের মধ্যে নয়, দুটো দলের মধ্যে। তারা সংগঠন কতটা শক্তিশালী করতে পেরেছেন, কে কতটা শক্তিশালী করেছেন তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে। তারই সঙ্গে এখানে বলতে হয়, এর আগের বার যিনি এখান থেকে বিজেপির সাংসদ হয়েছিলেন তিনি সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়েছেন। একদিকে মোদিজির সভা চলছে, আরেকদিকে বিজেপির এই প্রাক্তন সাংসদ যিনি এবারে বিজেপির টিকিট পাননি তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান দিচ্ছেন। কিন্তু এই বিষয়টা নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেছেন এর কোনো প্রভাবই পড়বে না, এটা কোনো ব্যাপারই নয়। বিজেপি যাদের ছেড়ে দিচ্ছে, বিজেপির উচ্ছিষ্ট যারা তৃণমূল কংগ্রেস তাদেরকেই গ্রহণ করছে, তাদেরকেই নিয়ে যাচ্ছে, এর থেকেই বোঝা যাচ্ছে বিজেপি বাড়ছে। কিন্তু যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভাগুলি সব তৃণমূলের দিকে চলে গেছে, এমনকি এর আগের বার যিনি বিজেপির সাংসদ ছিলেন তিনিও তৃণমূলে চলে গেলেন, সেখানে বিজেপির জেতার সম্ভাবনা এবার কতটা রয়েছে তার উত্তর তো পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যেই। তারই সঙ্গে এখানে কিন্তু এসটি সার্টিফিকেট নিয়ে একটা বড় তরজা হয়েছিল যে কাদের এই জাতিগত শংসাপত্র দেওয়া হচ্ছে, সরকারের তরফ থেকে দেদার দেওয়া হয়েছে কিন্তু কাদের দেওয়া হচ্ছে এই নিয়ে চর্চা হয়েছিল এবং এটা কিন্তু আদালত পর্যন্ত পৌঁছেছিল। তারই সঙ্গে কুর্মী সমাজের এখানে একটা বড় প্রভাব রয়েছে। তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে কুর্মী সম্প্রদায়কে উপজাতির মর্যাদা দেওয়ার জন্য যা যা করতে হয় তারা সেই সমস্ত কিছু করবেন, সব চেষ্টা করবেন। এইটা কিন্তু অনেকটা নির্বাচনী নাড়ুর মতো, কে খাবেন আর কার গলায় আটকাবে সেটা কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। এখানেই বলা উচিত কুর্মী সমাজ সমর্থিত দুজন নির্দল প্রার্থী কিন্তু এখানে নির্বাচনে দাঁড়িয়েছেন। জঙ্গলমহলের ভোট আসে আর ফিরে ফিরে আসে ছত্রধর মাহাতো, কিষেনজির নাম। যেমন এইবার সেই প্রসঙ্গ উঠে এলো মুখ্যমন্ত্রীর মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছেন জঙ্গলমহলে প্রথম
আমি এসেছিলাম যে মানুষটার হাত ধরে, তার নাম ছত্রধর মাহাতো। ছত্রধর মাহাতো তখন তৃণমূল কংগ্রেস করত, ব্লক সভাপতি ছিল, 2008-এর কথা বলছি। দেখুন, বহু বছর ধরেই তৃণমূল কংগ্রেস মাওবাদী যোগাযোগের কথা, এই অভিযোগ তুলে ধরেছেন বামেরা। এইবার এই কথা মুখ্যমন্ত্রী বলার পরে পুরুলিয়ার যিনি সিপিআইএম এর জেলার সম্পাদক, তিনি বলছেন আমরা তো অনেকদিন আগে থেকেই বলেছিলাম। এইবার মুখ্যমন্ত্রী নিজে কথাটা বলে দিলেন। এতদিন অনেকেরই বিশ্বাস হয়নি, মুখ্যমন্ত্রীর মুখের কথা শুনে নিশ্চয়ই তারা বিশ্বাস করবেন। তারই সঙ্গে সিপিআইএম এর আরও একজন প্রবীণ নেতা ডহরেশ্বর সেন, তিনি বলছেন কিষেনজি তো বলতেনই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোনের মতো, আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। কিন্তু এই প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন? শুভেন্দু অধিকারী বলছেন আপনি জঙ্গলমহল চিনতেনই না। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন আপনি জঙ্গলমহল চিনতেন না। 2011-র 7ই জানুয়ারি আমি নেতাই থেকে দেহ কুড়িয়ে এনেছিলাম, আপনি তখন কোথায় ছিলেন? আপনি পরের দিন এসেছিলেন সাজানো বাগানে ফুল তুলতে। তারই সঙ্গে শুভেন্দু অধিকারী আরও বলেন যে ছত্রধর মাহাতো আপনার দলটাকেই এখান থেকে তুলে দিয়েছিল, নাম দিয়েছিল জনসাধারণের কমিটি, আপনার দলের ঝাঁপ বন্ধ করে দিয়েছিল এখানে। তারপর শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে ছত্রধর মাহাতো যদি আপনার লোক হয় তাহলে কিষেনজিও আপনার লোক, তাহলে কিষেনজির সমস্ত কাণ্ড কারখানার দায়িত্ব আপনাকে নিতে হবে। ছত্রধর মাহাতো প্রসঙ্গ তো আরও চলতেই থাকবে, কিন্তু পুরুলিয়া মাহাতোময়। পুরুলিয়ায় বিজেপির তরফ থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন জ্যোতির্ময় মাহাতো। তিনি এর আগের বার প্রায় 2 লক্ষ ভোটে জিতেছিলেন। আগের বারই তিনি প্রথম ভোটে দাঁড়িয়েছিলেন এবং 2 লক্ষ ভোটে জিতেছিলেন। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবারে যাকে দাঁড় করানো হয়েছে তিনি হলেন শান্তিরাম মাহাতো, এবং অবশ্যই বলতে হয় কুর্মী সমাজের একজন বড় নেতা অজিত প্রসাদ মাহাতো, তিনিও কিন্তু নির্দল প্রার্থী হিসেবে এখানে এবার নির্বাচনে দাঁড়িয়েছেন। পুরুলিয়ায় যত ভোট রয়েছে তার মধ্যে প্রায় 1/3 কুর্মী ভোট। তার সঙ্গে বলা যেতে পারে তপশিলি জাতি, জনজাতি, ওবিসি সব মিলিয়ে প্রায় 50%-এর বেশি ভোট রয়েছে। বাকি 20% সংখ্যালঘু এবং জেনারেল ভোট ব্যাংক রয়েছে। তো এই পুরুলিয়াতে ছত্রধর মাহাতোকে নিয়ে কথাবার্তা চলতেই থাকবে, কিন্তু পুরুলিয়ায় সবার নজরই মাহাতোর দিকে এবং সেই হিসেবটাই সবাই ধরে নিয়ে বসে রয়েছেন। এইবারের যে নির্বাচন, 25 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনের পরে কিন্তু প্রশ্ন এটাই থাকবে যে শুভেন্দু অধিকারীর ওপরে যে বাজি লাগানো হয়েছিল তার ডিভিডেন্ড পাওয়া গেল কিনা। এই আসনগুলো ধরে রাখতে পারলে, মার্জিন বাড়াতে পারলে শুভেন্দু অধিকারী পাস, তা না হলে কিন্তু সমূলে ধপাস। উত্তর আমরা পেয়ে যাব খুব শিগগিরই। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো এই পর্বটা এবং এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।